সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী আবারও এক নতুন বাস্তবতায় হাজির হয়েছে। এই বাস্তবতা শুধু একটি দলের পুনরুত্থানের গল্প নয়, বরং দীর্ঘদিনের রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক মেরুকরণ এবং ভবিষ্যৎ রাষ্ট্র চরিত্র নিয়ে গভীর প্রশ্ন তোলার মতো একটি প্রক্রিয়া। যে দলটি একসময় মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের কারণে সমাজের বড় অংশের কাছে ঘৃণিত ছিল, যুদ্ধাপরাধের অভিযোগে যার শীর্ষ নেতারা দণ্ডিত হয়েছেন এবং যাকে এক দশকেরও বেশি সময় ধরে কার্যত নির্বাচনী রাজনীতির বাইরে রাখা হয়েছিল, সেই দলটি আজ নতুন ভাষা, নতুন কৌশল ও নতুন সামাজিক জোটের মাধ্যমে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই পুনরুত্থান অনেকের কাছে বিস্ময়কর, আবার অনেকের কাছে উদ্বেগজনক, বিশেষত মধ্যপন্থী রাজনৈতিক শক্তি, ধর্মীয় সংখ্যালঘু এবং শহুরে উদার সমাজের জন্য। জামায়াতে ইসলামের উত্থান নিয়ে রয়টার্সের বিশ্লেষণ নিয়ে আজকের আয়োজন। এই পরিবর্তনের পটভূমিতে সবচেয়ে বড় ঘটনা হলো 2024 সালের অগাস্টে ছাত্র যুব নেতৃত্বাধীন গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতন। টানা ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা হ্রাস, দুর্নীতি ও দমনমূলক রাজনীতির অভিযোগে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই ক্ষোভের বিস্ফোরণেই শেষ পর্যন্ত সরকারের পতন ঘটায়। এই পরিবর্তনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং নেতৃত্ব কাঠামোর ভেঙে পড়া বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে। সেই শূন্যতায় শুধু বিএনপি নয়, দীর্ঘদিন প্রান্তিক হয়ে থাকা জামায়াতে ইসলামীও নতুন সুযোগ দেখতে পায়। জামায়াতের বর্তমান উত্থান বুঝতে হলে দলটির অতীত ও বর্তমান কৌশলের পার্থক্য স্পষ্টভাবে দেখতে হবে। অতীতে জামায়াতের রাজনীতি ছিল স্পষ্টভাবে আদর্শিক, কঠোর ধর্মীয় ভাষায় মোড়ানো এবং রাষ্ট্রকে ইসলামী আদর্শে পুনর্গঠনের উচ্চাকাঙ্ক্ষায় ভরা। 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া এবং স্বাধীনতার বিরোধিতা তাদের রাজনৈতিক পরিচয়ের উপর স্থায়ী ছায়া ফেলেছে। পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে জোট করে ক্ষমতায় অংশগ্রহণ করলেও সেই কালো ইতিহাস কখনোই মুছে যায়নি। 2010-এর পর যুদ্ধাপরাধ বিচারের প্রক্রিয়ায় দলটির শীর্ষ নেতৃত্বের শাস্তি এবং সংগঠন হিসেবে নিবন্ধন বাতিল জামায়াতকে কার্যত কোণঠাসা করে ফেলে। কিন্তু এই দীর্ঘ সময়ের নিষ্ক্রিয়তা দলটিকে ভেঙে দেয়নি, বরং তারা নিজেদের পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখেছে। বর্তমান পর্যায়ে জামায়াত যে কৌশলটি নিয়েছে তার মূল কথা হলো ইমেজ রিব্র্যান্ডিং। তারা প্রকাশ্যে আগের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান উচ্চারণ করছে না, বরং দুর্নীতি বিরোধী অবস্থান, সামাজিক ন্যায় বিচার, কল্যাণমূলক কার্যক্রম এবং নৈতিক রাজনীতির কথা বলছে। দলটির নেতারা গণমাধ্যমে তুলনামূলকভাবে সংযত ভাষা ব্যবহার করছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষার আশ্বাস দিচ্ছেন এবং নারীদের সামাজিক অংশগ্রহণ নিয়ে আগের চেয়ে নমনীয় বক্তব্য রাখছেন। এই পরিবর্তন অনেকের কাছে কৌশলগত মনে হলেও বাস্তবতা হলো বাংলাদেশের বড় একটি ভোটার শ্রেণী, বিশেষ করে গ্রামাঞ্চল ও ছোট শহরের মানুষ দীর্ঘদিনের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক সহিংসতায় ক্লান্ত। তারা এমন একটি শক্তি খুঁজছে যারা অন্তত নিজেদের পরিচ্ছন্ন ভাবমূর্তি তুলে ধরতে পারে। জামায়াতের শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্কও তাদের এই পুনরুত্থানে বড় ভূমিকা রাখছে। অন্যান্য বড় দলগুলোর মতো রাষ্ট্রীয় ক্ষমতার উপর নির্ভর না করে জামায়াত দীর্ঘদিন ধরে মসজিদ ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা এবং স্বেচ্ছাসেবী কাঠামোর মাধ্যমে সমাজের ভেতরে প্রথিত রয়েছে। রাজনৈতিক নিষেধাজ্ঞার সময়ও এই নেটওয়ার্কগুলো সক্রিয় ছিল। প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্যপীড়িত এলাকায় ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা, এসব কার্যক্রমের মাধ্যমে তারা একটি কল্যাণমুখী পরিচয় গড়ে তুলেছে, যা এখন রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তরুণ ভোটারদের মনোভাব। 2024 সালের গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের একটি বড় অংশ ঐতিহ্যবাহী দলগুলোর ওপর আস্থা হারিয়েছে। তাদের কাছে আওয়ামী লীগ মানে স্বৈরাচারী শাসন আর বিএনপির মানে অতীতের দুর্নীতি ও অকার্যকর রাজনীতি। এই প্রেক্ষাপটে জামায়াত নিজেদের বিকল্প হিসেবে হাজির করতে চাইছে। যদিও তরুণ সমাজের বড় অংশ এখনও জামায়াতের আদর্শিক অবস্থান নিয়ে সন্দিহান, তবু কিছু তরুণ কর্মসংস্থান, নৈতিকতা ও রাষ্ট্রীয় স্বচ্ছতার প্রতিশ্রুতিতে আকৃষ্ট হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতপন্থী কন্টেন্টের বিস্তারও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। তবে এই উত্থান মধ্যপন্থী ও সংখ্যালঘু সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘুরা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক পরিবর্তনের সময় সহিংসতার শিকার হয়েছে। জামায়াতের অতীত ভূমিকা, বিশেষ করে 1971 ও পরবর্তী সাম্প্রদায়িক উত্তেজনার সময় এই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। যদিও বর্তমান নেতৃত্ব সংখ্যালঘুদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে,
অনেকেই এটিকে কৌশলগত ভাষ্য হিসেবে দেখছেন, আদর্শগত পরিবর্তন হিসেবে নয়। মধ্যপন্থী মুসলিম সমাজও আশঙ্কা করছে যে ক্ষমতায় গেলে জামায়াত আবারও ধর্মীয় রক্ষণশীল আইন ও সামাজিক বিধিনিষেধ চাপিয়ে দিতে পারে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিজেকে একটি মডারেট মুসলিম গণতন্ত্র হিসেবে তুলে ধরেছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র, মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করলেও ইসলামপন্থী শক্তির উত্থান নিয়ে তারা বরাবরই সতর্ক। জামায়াত যদি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে বিদেশি বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কিছু দেশ যারা ইসলামপন্থী দলগুলোর প্রতি সহানুভূতিশীল, তারা ভিন্নভাবে এই পরিবর্তনকে দেখবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, জামায়াতের এই পরিবর্তন কতটা বাস্তব আর কতটা কৌশলগত। ইতিহাস বলে, রাজনৈতিক দলগুলো ক্ষমতার কাছাকাছি এলে অনেক সময় নিজেদের ভাষা ও অবস্থান নমনীয় করে তোলে, কিন্তু ক্ষমতায় গেলে আদর্শিক মূল স্রোতে ফিরে আসে। বাংলাদেশে যদি জামায়াত নেতৃত্বাধীন বা জামায়াত প্রভাবিত কোনো জোট সরকার গঠিত হয়, তাহলে তারা কি সত্যি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র বজায় রাখবে, নাকি ধীরে ধীরে রাষ্ট্রের চরিত্র বদলে দেবে? এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। আওয়ামী লীগের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা শুধু ক্ষমতার নয়, বরং রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ রাষ্ট্র দর্শনেরও শূন্যতা। সেই শূন্যতায় জামায়াত ইসলামী নিজেদের নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। তারা যদি সত্যিই অতীতের দায় স্বীকার করে, সহিংসতা ও বৈষম্যের রাজনীতি থেকে সরে এসে গণতান্ত্রিক মূল্যবোধকে গ্রহণ করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে তারা এক ভিন্ন বাস্তবতা তৈরি করতে পারে। কিন্তু যদি এই পরিবর্তন কেবল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়, তাহলে তা দেশের সামাজিক সংহতি, সংখ্যালঘু নিরাপত্তা এবং মধ্যপন্থী রাজনৈতিক ধারার জন্য বড় ঝুঁকি হয়ে উঠবে। অতএব জামায়াতের উত্থানকে শুধু একটি দলের সাফল্য বা ব্যর্থতার গল্প হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি বাংলাদেশের সমাজ, রাষ্ট্র ও রাজনীতির গভীর সংকটের প্রতিফলন। দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ, গণতন্ত্রের ক্ষয় এবং বিকল্প রাজনৈতিক শক্তির অভাব, এই সব কিছু মিলেই এমন এক বাস্তবতা তৈরি করেছে, যেখানে একসময় নিষিদ্ধ ও ঘৃণিত একটি দল আবারও আশার প্রতীক হিসেবে কারো কাছে হাজির হতে পারছে। এই বাস্তবতা যতটা জামায়াতের কৌশলের ফল, তার চেয়ে বেশি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।